আজকে আমরা স্বরধ্বনির বাকি কিছু অংশ নিয়ে আলোচনা করব। এর আগে স্বরধ্বনি সম্পর্কে আরও আলোচনা করা হয়েছে, আগের ভিডিওগুলো দেখে নিলে আশা করি সুবিধা হবে। যাই হোক, পাঠশালাতে সকলকে স্বাগত। আমরা আগেই দেখেছি যে স্বরধ্বনির মোট সংখ্যা বা স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 11টি। তার মধ্যে প্রাথমিক স্বরধ্বনি বা শুদ্ধ স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। সেই 7টি কী কী দেখে নেওয়া যাক। সেই 7টি হচ্ছে অ, আ, হস্যই, হস্যৌ, এ, ও এবং এ। এই এ স্বরধ্বনিটির আলাদা করে কোনো লিখিত রূপ নেই। যাই হোক, এই 7টি হচ্ছে শুদ্ধ স্বরধ্বনি। তাহলে মোট স্বরধ্বনির সংখ্যা কটি? 11টি। কিন্তু শুদ্ধ স্বরধ্বনি বা প্রাথমিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। এই দুটো বিষয় একটু মনে রাখতে হবে। পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে স্বরধ্বনির বৈচিত্র্য। স্বরধ্বনির উচ্চারণের ক্ষেত্রে নানা বৈচিত্র্য দেখা যায়। এই বৈচিত্র্যগুলি কিভাবে সৃষ্টি হয়? প্রধানত 4ভাবে বৈচিত্র্যগুলি সৃষ্টি হয়ে থাকে। কি কি দেখে নেওয়া যাক। প্রথম হচ্ছে মুখবিবরের আকৃতির পরিবর্তন অনুযায়ী। দ্বিতীয়, ঠোঁটের আকার অনুযায়ী অর্থাৎ ওষ্ঠের আকার অনুযায়ী। তৃতীয় হচ্ছে জিহ্বার অবস্থার পরিবর্তন অনুযায়ী। জিহ্বার অবস্থানকে দুটি ভাগে ভাগ করেছি। এক, জিহ্বার সামনে পিছনে অবস্থান। দ্বিতীয়ত, জিহ্বার উচ্চ নিচ অবস্থান। অর্থাৎ স্বরধ্বনিগুলো উচ্চারণের ক্ষেত্রে জিহ্বার যে অবস্থার পরিবর্তন হয় তাই হচ্ছে এখানে দুটো ভাগে ভাগ করা হয়েছে। আরেকটি হচ্ছে 4 নম্বর ভাগ, যেটার মাধ্যমে স্বরধ্বনির উচ্চারণে বৈচিত্র্য সৃষ্টি হয়, সেটা হলো উচ্চারণ কাল অনুযায়ী। কাল মানে সময়, তাহলে উচ্চারণের সময় অনুযায়ী। একটা ছবি আছে, সেই ছবিটা দিয়ে পুরো স্বরধ্বনির এই যে 7টা আমরা প্রাথমিক স্বরধ্বনি পাই, এই স্বরধ্বনিগুলো কি বলা হয়? উচ্চারণ অনুযায়ী, হ্যাঁ, জিহ্বার আকার অনুযায়ী, জিহ্বার অবস্থান অনুযায়ী, গতিপথ অনুযায়ী বা সামনে পিছনে উচ্চ নিচ, এই বিষয়গুলি নিয়ে একটা ছবির মাধ্যমে জিহ্বার ছবি জানা যাবে। এখানে এই ছবিতে আমরা 3টি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। মুখবিবরের আকৃতি পরিবর্তন, ঠোঁটের আকার পরিবর্তন আর জিহ্বার অবস্থার পরিবর্তন। চলো দেখা যাক। উপরে যে লেখাগুলোর কালি দেওয়া আছে, পয়েন্ট আউট করা আছে যে কালিগুলো দিয়ে, তার সঙ্গে এখানে সামঞ্জস্য রেখেই আলোচনা করা হয়েছে। যাই হোক, প্রথমে আমরা যেটা দেখব, প্রথম যেটা ছিল আমাদের সেটাই। অর্থাৎ প্রথমে আমরা দেখব মুখবিবরের আকৃতির পরিবর্তন অনুযায়ী। 1 নাম্বার, এখানে দেখো হস্যই এবং হস্যৌ, এদিকে আর ওইদিকে আছে। হস্যই এবং হস্যৌ এই দুটি স্বরধ্বনিকে বলা হচ্ছে সংবৃত স্বরধ্বনি। দেখো একটা দাগ দেওয়া আছে, হস্যই থেকে হস্যৌকে যুক্ত করা হয়েছে, সংবৃত লেখা আছে। এই সংবৃত স্বরধ্বনি বলা হয় হস্যই এবং হস্যৌকে। কেন বলা হচ্ছে দেখো, উচ্চারণ করো হস্যই, হস্যৌ। এই দুটি স্বরবর্ণ উচ্চারণ করতে গেলে মুখবিবরের আয়তন সবচেয়ে কম থাকে। মুখবিবরের যে আয়তনটা, মুখবিবরের যে আকৃতি, সেটা সব থেকে কম থাকে। এই জন্যে হস্যই হস্যৌকে বলা হচ্ছে সংবৃত। তাহলে সংবৃতর বিপরীত কি হবে? বিবৃত। বিবৃত কাকে বলবো? যে স্বরধ্বনি উচ্চারণের সময় মুখবিবরের আকারটা বৃদ্ধি পাবে, আয়তনটা সবচেয়ে বেশি থাকে। দেখো, উচ্চারণ করো আ। এই হস্যই হস্য উচ্চারণ করতে যতটা না হা করতে হচ্ছিল, আ উচ্চারণ করতে গেলে কিন্তু বেশি হা করতে হচ্ছে। মুখবিবরের যে আকার সেটা বেশি বৃদ্ধি পাচ্ছে, আয়তনটা বেশি হচ্ছে, এই জন্য একে বলবো বিবৃত। তাহলে বিবৃতর উপরেই দেখো অর্ধবিবৃত। অর্ধবিবৃত কি? উচ্চারণের সময় মুখবিবরের আয়তন তুলনায় কম লাগছে, মানে বিবৃততে যতটা আয়তন বেশি লাগে, আকার বেশি লাগে, অর্ধবিবৃত মানে অর্ধ মানে কি? অর্ধেক। অর্ধবিবৃত তার মানে তার থেকে আরও কম লাগবে, বিবৃতর থেকে কম লাগবে, কিন্তু সংবৃতের থেকে বেশি লাগবে। তাহলে এ আর অ এই দুটি স্বরধ্বনি হচ্ছে অর্ধবিবৃত। ঠিক অপর দিকেই বিবৃততে
কম লাগছে মুখবিবরের আয়তন, আর অর্ধ বিবৃত মানে বিবৃতর থেকে আরও কম লাগছে এ আর ও উচ্চারণে। দেখো হর্ষই হর্ষ উচ্চারণে যতটা আকার হচ্ছিল, মুখবিবরের আয়তন বৃদ্ধি পাচ্ছিল, তার থেকে এ আর ও উচ্চারণের ক্ষেত্রে, এই দুটো স্বরধ্বনি উচ্চারণের ক্ষেত্রে মুখবিবরের আয়তন আরও কম লাগছে। কার থেকে কম লাগছে? সংবৃতর থেকে। ওই জন্য একে কি বলা হচ্ছে? অর্ধ সংবৃত। তাহলে হর্ষই হর্ষ সংবৃত, কারণ এই দুটি বর্ণ উচ্চারণের জন্য মুখবিবরের আয়তন সবচেয়ে কম থাকে, বিবৃততে বেশি থাকে। বিবৃত হচ্ছে আ, বিবৃতর থেকে একটু কম থাকে, মানে বিবৃত বেশি বেশি, বিবৃতর থেকে আর একটু কম হচ্ছে এ আর অ, আর এ আর ও হচ্ছে সংবৃতর থেকে আরও কম আয়তন লাগছে, ওই জন্যে অর্ধ সংবৃত। এই কথাগুলো মনে রাখতে হবে। দ্বিতীয় যেটা কি ছিল আমাদের, আবার উপরে চলে যাই, উপরে যাচ্ছি কারণ পরপর আলোচনা করা হবে। দ্বিতীয়তে ছিল ঠোঁটের আকার অনুযায়ী। ঠোঁট কথার অর্থ হলো ওষ্ঠ। এখানে এটা জিহ্বার ছবি, কিন্তু একই জায়গায় সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য এখানে ঠোঁটের কথাটাও বলে দেওয়া হয়েছে। ঠোঁটের আকার অনুযায়ী দেখো এখানে দু রকম হবে, এক হচ্ছে প্রসারিত বা প্রসৃত, আর এক হচ্ছে কুঞ্চিত। প্রসারিত কোনগুলো? হর্ষই এ আর এ, এই তিনটে হর্ষই এ আর এ, এই স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট দুটি প্রসারিত হচ্ছে। আমাদের যে ঠোঁট আছে এই ঠোঁট দুটো প্রসারিত হচ্ছে, একদম উচ্চারণ করো পরিষ্কার বোঝা যাবে। হর্ষই এ এ, দেখো ঠোঁট দুটো প্রসারিত হচ্ছে, ওই জন্য একে কি বলবো? প্রসারিত। তাহলে প্রসারিত স্বরধ্বনি কোন তিনটি? হর্ষই এ আর এ। আর কুঞ্চিত দেখো ও, হর্ষৌ ও আর অ, এই তিনটে স্বরধ্বনি উচ্চারণ করো, দেখবে আমাদের যে ঠোঁট দুটো আছে ঠোঁট দুটো একটু যেন মুড়ে মতো যাচ্ছে, কুঞ্চিত হয়ে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে। ওই জন্যে এই তিনটে স্বরধ্বনিকে হর্ষৌ ও আর অকে বলা হচ্ছে কুঞ্চিত স্বরধ্বনি। এটা ঠোঁটের আকার পরিবর্তনের ফলে হচ্ছে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে উচ্চারণটা একটু জোরে জোরে করতে হবে। জোরে না করলে তুমি যে পার্থক্যটা হচ্ছে সে পার্থক্যটা সহজে বুঝতে পারবে না। এবার আমরা আসব জিহ্বার অবস্থান বা পরিবর্তন অনুযায়ী। জিহ্বার অবস্থার পরিবর্তন অনুযায়ী আমরা দুটো ভাগ করেছিলাম, এক হচ্ছে জিহ্বার সামনে পিছনের অবস্থান, আর একটা হচ্ছে জিহ্বার উচ্চ নিচ অবস্থান অর্থাৎ উঁচু নিচু। এখানে চলে যাই। দেখো জিহ্বার প্রথমটা আলোচনা করব জিহ্বার সামনে পিছনে। হর্ষই এ আর এ, হর্ষই এ আর এ, এই তিনটে স্বরধ্বনি। আবার আসছি হর্ষই এ আর এ, এই তিনটে উচ্চারণের সময় দেখো কি হচ্ছে। এই স্বরধ্বনিগুলি উচ্চারণকালে জীব সামনের দিকে এগিয়ে আসছে। দেখো হর্ষই এ আর এ উচ্চারণ করতে গেলে জীবটা দেখো সামনের দিকে এগিয়ে আসছে, কিন্তু তার বিপরীত কি হচ্ছে? হর্ষৌ ও আর অ উচ্চারণের সময় জীবটা দেখো একদম গালের দিকে অর্থাৎ মুখে গহ্বরের ভিতরের দিকে চলে যাচ্ছে, জিভটা পিছনের দিকে সরে যাচ্ছে। হর্ষই এ এ, এই তিনটি স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে জিহ্বার সামনের দিকে মুখের দাঁতের দিকে চলে আসছে, প্রসারিত হচ্ছে বলে একে প্রসারিত স্বরধ্বনি বলছি। অপরদিকে হর্ষৌ ও অ উচ্চারণের সময় জিহ্বা কিছুটা পিছনের দিকে ঢুকে যাচ্ছে, অর্থাৎ আমাদের মুখগহ্বরের দিকে ঢুকে যাচ্ছে, ওই জন্য একে বলা হচ্ছে কি বলা হচ্ছে? একে বলা হচ্ছে পশ্চাৎ, অর্থাৎ পিছনের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, পরের যে ভাগটা ছিল আমাদের যে জিহ্বার উচ্চ নিচ অবস্থান, অর্থাৎ জিহ্বার যে অগ্রভাগ, সেটা কোন কোন স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বার অগ্রভাগগুলি উপরের দিকে উঠছে, আর কোন কোন স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় জিহ্বার অগ্রভাগগুলি নিম্নের দিকে নামছে, সেটা দেখব। প্রথমেই দেখে নেওয়া যায় হর্ষই হর্ষৌ, একদম প্রথম দুটো দেখো দাগ দেওয়া আছে এদিক থেকে ওদিক। হর্ষই হর্ষৌ,
এটা উচ্চারণের সময় উচ্চ, অর্থাৎ জিহ্বার অগ্রভাগ উঁচুতে অবস্থান করছে, উঁচুর দিকে অবস্থান করছে। আর নিম্ন তাহলে কি হবে? ঠিক অপোজিট আ। আ উচ্চারণে দেখো, আ উচ্চারণ করো, উচ্চারণ করলে জিহ্বার অগ্রভাগ একদম নিম্নে অবস্থান করবে। ঠিক সেইভাবে এ আর ও উচ্চ মধ্য, কারণ এই দুটি স্বরধ্বনির উচ্চারণের সময় জিহ্বার অগ্রভাগ কিছুটা উপরের দিকে থাকছে। তাহলে নিম্ন মধ্য কোনটা হবে? এ আর অ, কারণ এই স্বরধ্বনি দুটি উচ্চারণের সময় জিহ্বার অগ্রভাগ কিছুটা নিচের দিকে থাকছে। তাহলে উচ্চ কোনটা গেল? হর্ষই হর্ষ। নিম্ন হচ্ছে আ। উচ্চ মধ্য, কারণ উঁচুর দিকে থাকছে, কিছুটা উঁচুর দিকে, পুরোপুরি উঁচুর দিকে নয়, এ আর ও। ঠিক তেমনি এ আর অ কিছুটা নিচের দিকে, পুরোপুরি নিচের দিকে নয়। এই জন্যে এই দুটিকে বলা হচ্ছে নিম্ন মধ্য। ঠিক আছে, ছবিটা ভালো করে লক্ষ্য করলে দেখো কালার দিয়ে দিয়ে আলাদা আলাদা করা আছে। হ্যাঁ, পরিষ্কার বোঝা যাবে, আশা করি কারুর সমস্যা হবে না। এখানে আমি আর একবার কোন বর্ণ বা কোন স্বরধ্বনিগুলিকে কি বলে একবার লিখে দিয়েছি। দেখো, হর্ষই হর্ষ সংবৃত, আ হচ্ছে বিবৃত, এ ও অর্ধসংবৃত, এ অ অর্ধবিবৃত, হর্ষই এ আর এ প্রসারিত বা প্রসৃত, হর্ষৌ ও আর অ হচ্ছে কুঞ্চিত। হর্ষই এ আর এ সম্মুখ, হর্ষৌ ও আর অ পশ্চাৎ। তাহলে যদি বলা যায় যে দুটি পশ্চাৎ স্বরধ্বনির উদাহরণ দাও, আমি যে কোনো এখান থেকে দুটো দিয়ে দিতে পারবো। হর্ষ ও অ এর মধ্যে থেকে, তিনটের মধ্যে থেকে দুটো দেওয়া যাবে। ঠিক সেইভাবে দুটি উচ্চ স্বরধ্বনি হচ্ছে হর্ষই হর্ষ, নিম্ন স্বরধ্বনি হচ্ছে আ, উচ্চ মধ্য স্বরধ্বনি এ ও, নিম্ন মধ্য স্বরধ্বনি হচ্ছে অ আর এ। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। ভালো লাগলে মতামত জানিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।